শিমুল ফুল লেখনীতে জাকিয়া সুলতানা ঝুমর। পর্ব সংখ্যা 37। নিধি বাসায় গিয়ে নিঃশব্দে কাঁদে। প্রথমবার স্বামীর বাড়ি গিয়ে এমন অপমানিত হবে এটা কল্পনার বাইরে ছিল তার। পলাশ স্তব্ধ হয়ে বিছানায় বসে আছে, চোখে দৃষ্টি নিধির পানে। নিধি কাঁদছে, কানা দেখে পলাশের বুকটা পুড়ছে। নিধি ফ্লোরে হাঁটুতে চোয়াল ঠেকিয়ে বসে আছে। সে ভাবছে তার জন্য পলাশের কতগুলো কথা শুনতে হলো। ভেজা নয়ন মেলে পলাশের দিকে তাকায়। নিধি তখনও তাকানো দেখে পলাশের হাসার চেষ্টা করে। নিধি হাসে না, এক ধ্যানে পলাশকে দেখে। তারপর উঠে গিয়ে পলাশের গা ঘেঁষে বসে কাঁধে মুখ লুকিয়ে জোরে শ্বাস ফেলে। পলাশ এই দীর্ঘশ্বাসের অর্থ বোঝে, হাত বাড়িয়ে নিধিকে বুকে নেয়, চোখের পানি মুছে বলল, এখনো কাঁদছ যে? তোমার কান্না দেখলে আমার ভালো লাগে না নিধি। নিধি পলাশের কাতর মুখের দিকে তাকিয়ে বলল, আমার জন্য তোমাকে কত কথা শুনতে হচ্ছে। না, আমি তো অন্যায়ের প্রতিবাদ করেছি, যা আমার আগে করা দরকার ছিল। আমি থাকতে আমার স্ত্রীকে অপমান করে কথা বলবে, এটা হয় না। তোমার অপমান মানে আমার অপমান। আমাকে যে বদলি করে দিচ্ছে, তোমাকে ছেড়ে থাকবো কিভাবে? করবে না, এ ব্যবস্থা আমি করব। দেখি চোখ মুখ ফুলে কি অবস্থা। আর কাঁদো না তো। নিধি পলাশের খোঁচা খোঁচা দাড়িতে হাত রেখে বলল, তুমি এত ভালো কেন পলাশ? পলাশ কিছু বলে না। মায়ের জন্য তার বুকটা পুড়ছে। আহা, তার জনম দক্ষিণী মা পলাশের চলে আসায় নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছে। পলাশ মনে মনে ভাবে, সে কোনোভাবেই হোক তার আম্মাকে তার কাছে নিয়ে আসবে। বাবা মাহারা এতিম মেয়েটাকে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে নেয়। তার বুক ছাড়া এই মেয়েটির আর কোনো আশ্রয়স্থল নেই। পলাশ চায় না মেয়েটির এই স্থান হারিয়ে নিঃস্ব হয়ে যাক। সে এই মেয়েটাকে সুখী দেখতে চায়। তাই তো সব পায়ে ঠেলে নিধিকে দুয়ারে উজাড় করে দিয়েছে সীমাহীন রাজ্যের ভালোবাসা। পলাশ বাড়ি ছাড়ার পর থেকে বাড়ির পরিবেশ থমথমে। নিধি রাবেয়ার সাথে ফোনে কথা বলার পর রাবেয়া কিছুটা হাসি খুশি নিয়মকরণে প্রতিদিনই নিধি ফোন করে কিছুক্ষণ কথা বলে। এই কয়েকটি দিনেই সুইটি চুল কিছুটা বড় হয়েছে। এখন যে পুষ্পের সাথে খারাপ ব্যবহার করে আরও বেশি। খারাপ ব্যবহারের মূল কারণ হচ্ছে তার নানা নানি। পুষ্প চুপচাপ থাকে। বড় ভাইয়ের বউয়ের সাথে যা বলা হলো, এখন যদি পুষ্পের সাথেও একই ঝামেলা হয়, সে ভয়ে পুষ্প কিছু বলে না। আর শিমুলকে জানায় আসলে পুষ্প এই ঝগড়া মেলা পছন্দ করে না। আজকে পুষ্প শ্বশুরবাড়ি থেকে প্রথম দিন কলেজে গিয়েছে। কলেজে যাওয়া নিয়ে সকালে তো মুজিবহলদার ঝামেলা বাঁধিয়েছিল। অবশ্য শিমুল সামনে নিয়েছে। পুষ্পকে কলেজে ড্রেস পরা দেখেই মুজিবহলদার সবার সামনে বললেন, কই ছিল এমপির ভাগ্নি? শুনলাম মেয়েটা নাকি পুলিশের এসপি হিসেবে জয়েন করছে। আর এই ছেলে কিনা এই ইন্টার পড়ুয়া মেয়েরে পছন্দ হইল। তারপর পুষ্পের দিকে তাকিয়ে বলল, বিয়ে হয়েছে, সব রং ঢং বাদ দাও। আর পরে কি করবে শুনি? পুষ্প ভালো ছাত্রই, পড়ালেখায় ভীষণ আগ্রহী। তার যে অফিসার হতে হবে। প্রেম করে বাবা মায়ের যতটুকু কষ্ট দিয়েছে, জীবনে বড় হয়ে বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে। যদি সেই কষ্ট কিছুটা কমানো যায়, কিন্তু যদি পড়তেই না পারে, পড়া বন্ধ হয় বা বন্ধ হওয়ার প্রসঙ্গ আসে, সে আজকে আর চুপ থাকবে না। স্পষ্ট গলা অথচ আস্তে করে বলল, লেখাপড়া বন্ধ করা সম্ভব না। বিয়ের জায়গায় বিয়ে, পড়ালেখার জায়গায় পড়ালেখা। আমি পড়তে চাই। পুষ্পের মুখে একথা শুনে শওকত হাওলাদার মুখ তুলে তাকায়। এমন ভাব করছো মনে হচ্ছে তোমায় কোনো বড় অফিসার হয়ে যাবে, যে এত হাড়ি পাতিল বাচ্চা সামলাতে হবে। মনে হয় পরে দুনিয়া উল্টিয়ে ফেলবে। শিমুল গ্লাসে পানি ঢালতে ঢালতে বলল, আচ্ছা আমি বুঝলাম না, আমার বউকে নিয়ে তোমাদের এত আগ্রহ কেন? আমার বউ পড়বে না মরবে সেটা দেখার জন্য আস্তে আমি আছি। আর কাউকে তো দেখতে হবে না। কেন কেয়ারটেকার লাগছে? আমি নিজ দায়িত্বেই জানাবো। শিমুলের পাকড়া কথা শুনে শওকত হাওলাদারের গা জ্বলে ওঠে। এই বাড়িটা আমার, সুতরাং এইখানে সব গতিবিধি আমার জানতে হবে। শিমুল বিরক্তিকর মুখে বলল, আব্বা এবার ক্ষমা দেন প্লিজ। ভুলে গেলে হয়তো হবে না, বাড়িটা আপনার কিন্তু বউটা আমার। শওকত হাওলাদার শিমুলের কথায় থমথম খেয়ে যায়। কথা ঘুরিয়ে ফের বলে, তুই পড়াবি? শিমুল দাঁত কেলিয়ে বসল, অবশ্যই। সেদিন বললাম না অফিসার বানাবো। বউ পড়াবি, পরে দেখিস তোর এই সম্মান দেবে না।
এই চিন্তাও যেত না ভুল। মজিব হাওলাদার মুখ ঝামটা মেরে বলল, অফিসার হবে, হা হা, ফকিনির বাচ্চা আবার অফিসার হওয়ার শখ। তা বলি, এত অফিসার হওয়ার শখ হলে প্রেম করেছিল কেন? অল্প বয়সে বেশি জ্বালা হইতো। শিমুল ওনার কথা শেষ করতে দিল না, চেয়ারে লাথি মেরে উঠে দাঁড়ালো, হাতের আঙ্গুল উঁচিয়ে বলল, এটা আমার বউ, এর সম্পর্কে বাজে কথা বলার আগে দুইবার ভাববে, তা না হয় মুখ ভেঙে হাতে ধরিয়ে দিব। এক মুহূর্ত দেরি করবো না কাজটি করতে। তারপর তার বাবার দিকে তাকিয়ে বলল, আব্বা, আপনার মা বাপকে বলবেন আমার বউকে নিয়ে কুটনামি কম করতে, আর আপনার বোন ভাগ্নিকে বলবেন শিমুলের আশা ছেড়ে ঢাকা ফিরে যেতে। আমি মরলেও পুষ্পকে ছাড়বো না, আর এই ঠুইল্লা সুইটির বিয়ে তো পরের কথা, আর যদি কেউ গরম দেখাতে আসে জন্মের মতো ঠান্ডা করে দিব। মজিব হাওলাদার পুষ্পের দিকে নীরব বিরক্তি চোখে তাকায়, বিড়বিড় করে কিছু বলে শিমুলকে পাত্তা দেয় না। পুষ্পকে নিয়ে কলেজে যায়। নাতির এমন অবাধ্য রুক্ষ ব্যবহার পেশ করার চোখে পুষ্প যেন আরো দোষী হয়। বারবার এমনটাই মনে হয় যে এই মেয়ে সবার সামনে ভেজা বিড়াল হয়ে থাকে, রুমে শিমুলের কে তোতা পাখির মতো তাদের বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছে। পুষ্পের প্রতি রাগটা আরো বেড়ে যায়। এতটুকু একটা মেয়ে, সারাদিন ফোটা ফোটা বৃষ্টি পড়েছে, এ রাতে বৃষ্টির পরিমাণ যেন আরো বড় হয়েছে। ঘুমানোর আগে শিমুল আবদার করে শাড়ি পরতে। তখন রাত 12টার কাছাকাছি। পুষ্প বলল, এত রাতে শাড়ি? দেখতে ইচ্ছে করছে যে। এমন উল্টোপাল্টা ইচ্ছে হয়। বাইরে ওয়েদার দেখছো, মাখো মাখো। পুষ্প মাথা নেড়ে বলল, ওয়েদার আবার মাখো মাখো হয়? কে শিখায় ওগুলা? শিমুলের শিখানো লাগে না, অনুভূতি করা শক্তিগুলো সবাই বুঝে যায়। এসব বুঝতে হবে না তোমার, আর শাড়িও পরবো না। আরে আমার জন্য সাজলে তো তোমার সওয়াব হবে, যতক্ষণ সাজবে ততক্ষণই সওয়াব। পুষ্প এটা জানে যে হাজব্যান্ডের জন্য সাজলে সওয়াব। তারপরেও আবার অবাক হওয়ার ভান ধরে বলল, তাই নাকি? হ্যাঁ, এখন সাজো আর সওয়াব কামাও। পুষ্প বলল, এত সওয়াব লাগবে না, ঘুমাও যাও। শিমুল বোধ হয় অভিমান করে, কেমন গাল ফুলিয়ে বলল, লাস্টবার বলছি, পড়বে কিনা বলো। শিমুলের অভিমানী মুখের দিকে তাকিয়ে পুষ্প হাসে। তারপর খয়েরি রঙের একটি শাড়ি বের করে বাথরুমে যেতে নিলে শিমুল তার স্বর চেঁচিয়ে বলল, এখানেই পড়ো। পুষ্প ভুরু কুঁচকে বলল, এখানে কেন? কিভাবে পরবো দেখবো। শাড়ি পরা আবার দেখার কি আছে? তা তুমি বুঝবে না, আমি বর, আমি বুঝি। বউদের সব বুঝতে হয় না। পুষ্প হাসে, সে জানে বুঝে, তাও শিমুলের প্রশ্ন করে। প্রিয় মানুষের মুখে এমন আদরে আবদার শোনার এক আলাদা আনন্দ আছে। এই যে পুষ্প বুকের আনন্দে বাতাস বইছে। শিমুল পাগলের মতো দেখতেও তো মেয়েটাকে মাঝে মাঝে বোকা সোজা সাজে, সব বুঝেও না বুঝার ভান করে। এসব কিছু তার প্রিয়জনের থেকে আদরে আহ্লাদে গা ভাসাতে চায়। পুষ্প এক এক করে নিজের শাড়ির আবরণে সাজে। শিমুল বিছানায় বসে প্রিয় রমণীর আঁকাবাঁকা শরীরের মোহনীয় সৌন্দর্য সাক্ষী থাকে। থেমে থেমে তার শরীরে ঝিমঝিম করে ওঠে একই নেশা, একই জাদু নয় মিশেছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গে। আয়নায় শিমুলকে দেখা যাচ্ছে। শিমুলের নেশা ধরানো চোখের দৃষ্টিতে পুষ্পের আত্মা যেন কেঁপে উঠছে। ওই চোখে তাকালে যেন এখনো প্রথম থেকে আসা অনুভূতিগুলো জাগে। শিমুল হাত বাড়িয়ে কাছে ডাকে। পুষ্প লাজুক হেসে কাছে গিয়ে দাঁড়ায়। শিমুল তার তুলোর বস্তাটাকে টেনে কোলে বসায়। দু হাতে শরীরের নিজস্ব গ্রানে মতরা হয়, প্রণয়ে আবদ্ধ করে। শিমুল মিষ্টি করে হেসে বলল, খুব সুন্দর লাগছে, মাশাআল্লাহ। ধন্যবাদ। শিমুল তার প্রণয়িনীকে জড়িয়ে ধরে বলল, বউটা আসলেই তুলোর বস্তা। পুষ্প লজ্জা পায়, ছটফট করে বলল, যা ফাও কথা, সত্যি কথা। এই তুমি মাখো মাখো ওয়েদার কাকে বলে জানো না? না। আচ্ছা চলো আমি শিখাই দেই। শিখবে? পুষ্প শিমুলের কোকড়ানো চুলে হাত বুলিয়ে দেয়। এই কথা পাল্টাতেই বলল, শিমুল ভাই। শিমুল চোখ কিচকিচ করলো যেন। তাকে ভাই ডাকা হচ্ছে? ভাই ডাকার জন্য এত কষ্ট করে বিয়ে করেছে? ব্যথা দেওয়ার জন্য একটু জোরে পুষ্পের গাল কামড়ে দিল। ভাই কিসের? হ্যাঁ কিসের ভাই? কে ভাই? শিমুল হঠাৎ আক্রমণে পুষ্প কোকিয়ে ওঠে, মাথা নেড়ে বলল, না না ভাই না, ভাই না। শিমুল তখনও রমণীর ছোঁয়ায় দিশেহারা। বৃষ্টির কারণে
কিনায় হালকা শীত লাগছে, শরীরে কেমন যেন ঠান্ডা শিহরণ বয়ে যাচ্ছে। শীতল ঠান্ডা পুষ্পের গলায় ঘষে বলল, তাহলে কি? পুষ্প চোখ বন্ধ করে নেয়। শিমুলের ছোঁয়ায় তলপেটে প্রজাপতিরা যেন জেগে উঠেছে, উড়াউড়ি করছে, তাকে অনুভূতি রাজ্যে ডাকছে। সে নিভু নিভু জড়ানো গলায় আওড়ালো, জান কলিজা পাখি। শিমুল হাসে, তার এক হাতে পুষ্পের আঙ্গুলের ভাঁজে পুড়ে নিয়ে আরেক হাতে শাড়ি ধরে রেশমের মতো নরম পেট আঁকড়ে ধরেছে। পুষ্প কেঁপে ওঠে, আবেশে চোখ বন্ধ করে। শিমুলের ছোঁয়া পেয়ে প্রজাপতির দল যেন জেগে উঠেছে তার পেটে মুচড়ে দিতে। শিমুল তার নেশার বক্স থেকে আজ আয়োজন করে নেশার বাহার খুলে বসেছে। এই নেশা উপেক্ষা করার শক্তি পুষ্পর নেই। সে নিমিষেই ভয়ঙ্কর মারাত্মক হয়ে যায়। ফিসফিস করে বলল, আমাকে মেরে না ফেললে চলে না? শিমুল ততক্ষণে রাজা আর রাজ্যের পরিদর্শনে বেরিয়ে গেছে। পুষ্পের মতো ফিসফিস করে বলল, না চলে না, তোমার প্রতি মুহূর্তে ভালোবাসার জলে ডুবে মারতে চাই। আমার সোনা পাখিটা, তুমি আমার অতল সাগরে ডুববে তো? পুষ্প জল ভরা চোখে হাসে, সম্মত হিসেবে কাকড়ে ধরে শিমুলের কোঁকড়ানো চুল। শিমুল পুষ্পকে নিয়ে ডুবে, রঙিয়ে যেন দেয় এক ভালোবাসার মিষ্টি আদরে, দুষ্টু কথায় মাতাল স্পর্শে। পুষ্পর মনে হয় সে বেশি দিন বাঁচবে না, একদিন ঠিক মরে যাবে। এত ভালোবাসা নিয়ে বাঁচা যায় না তো। শিমুল এত সুখ তার কপালে সইবে? খুব চিন্তা হয়। প্রণয় পুরুষের এলোমেলো ভালোবাসায় চিন্তার দৌড় পালায়। পাগলটা শ্বাসের সাথে গড়িয়ে পড়ছে এক ফোঁটা চোখের জল। শিমুলের চোখে চুমু দেয়। সে জানে এ কান্না দুঃখের নয়, বরং অসহ্য রকম সুখের। তাই তো প্রতিনিয়ত পুষ্পকে সুখে কাঁদাতে চায়। বৃষ্টি ভেজা রাত্রে নিশ্চুপ রুমে দুজনের ভালোবাসার উন্মাদতা লজ্জা পায় অন্ধকার। শিমুল ফিসফিস করে বলল, এত সুখ, এত আদর, যদি পাগল হয়ে যায় পেশকারা তোমাকে জেলে পুরে দেবে। পুষ্প অন্ধকারে শিমুলের গাল হালকা করে টেনে খিলখিল করে হেসে উঠল তার এমন কথা শুনে। সপ্তাহখানেক হয় সুইটিরা ঢাকা থেকে এসেছে। সেবার শিমুলের তেরা কথায় মা মেয়ে চলে গিয়েছিল। পেশকারা নাতনিকে নিয়ে পুষ্পকে জব্দ করার উপায় খোঁজে। পুষ্প কলেজে যাওয়ার পরে পেশকারা আর সুইটি পুষ্প রুমে যায়। তছনছ করে খুঁজে দেখে পুষ্প আর শিমুল কি এনে দেয়। ওয়ার্ডরোবে 3 রকমের বিস্কুট, চানাচুর, চকলেট আরও হাবিজাবি খাবার জিনিস পায়। এসব দেখে তো পেশকারের গায়ে আগুন জ্বলে ওঠে। বউকে লুকিয়ে খাবার এনে দেওয়া হয়। পেশ করার আগে গজগজ করতে থাকে, অপেক্ষা করে পুষ্প কলেজ থেকে বাড়ি আসার। কি তাবিজ করলো যে শিমুল এমন পাগল হয়ে গেল, যেন পুতুল। পুষ্প বাড়ি আসে, একা নয়, শিমুলের সাথে আসে। ড্রয়িং রুমে নিজের রাত্রি সঙ্গী খাবার ডিবিগুলো দেখে, থমকে দাঁড়ায়, মাথা ঘুরে শিমুলের দিকে তাকায়। শিমুল স্থির চাহনি ডিবিগুলো ওপরে। এগুলো তো ওয়ার্ডরোবে থাকার কথা, এখানে কেন? বিয়ের পরেই তো খেয়াল করে রাত্রে পুষ্পের ক্ষুধা লাগে। শরীরের টানে পবিত্র মিলনের কারণেই কিনা মেয়েদের ক্ষুধা লাগে, খুসখুস করে, তাই ছটফট করে খালি পানি খায়। শুধু পুষ্পর না, শিমুলেরও একই অবস্থা হয়, ক্ষুধা লাগে খুব, তাই এগুলো কিনে এনে রেখেছে। পুষ্প গভীর রাতে বসে বসে এগুলো খায়। বউটা যেহেতু তার, যত্নটা তো তাকেই নিতে হবে, কিন্তু পেশকারের সামনে এগুলো কিভাবে এলো? শিমুল কিছু বলার আগে পেশকারা রাবেয়াকে ডাকে। রাবেয়া সে এগুলো দেখে বিরক্ত হয়। এগুলো কি তার জানা আছে। পুষ্পকে বিস্কুট এনে দেওয়ার জন্য এই ডিবিগুলো নিয়েছিল। বিরক্তি ভরা চোখে পেশকারাকে দেখে। পেশকারা বলে, এগুলো কি দেখছো? তোমার পোলা বউরে লুকাইয়া খাওন খাওয়ায়। রাবেয়ার প্রতিক্রিয়া দেখার জন্য পেশকারা তাকিয়ে আছে। রাবেয়া গলা ছেড়ে বলল, আম্মা, আমি এনে দিয়েছিলাম। শিমুল বলল, আমার আর পুষ্পের ব্যাপারে তোমার আর তোমার নাতনিরা তো ইন্টারেস্ট কেন? কি সমস্যা তোমাদের? তুই লুকাইয়া কেন খাবার আনছিস? শিমুল তার আম্মার দিকে তাকায়, তারপর রয়ে শয়ে বলল, আমার বইয়ের রাতে খেতে ইচ্ছে করে তাই এনেছি। কিন্তু তুমি আমার রুমে কেন ঢুকেছিলে? কি মতলব তোমার? পেশকারা থমথম খেয়ে যায়, তারপর গম্ভীর গলায় বলল, এমনি ঢুকেছি। আর তুই বহুত সোয়া হইয়া গেছোস। রাতে খাবার খাওয়া, পরে আবার কিসের ক্ষুধা? হ্যাঁ, বাপের বাড়িতে খাইয়া পাই নাই, আর এখন নাদানি প্রদানি কইরা খাওন নাকি? রাবেয়া সরে পড়ে। এই মহিলার ওপরে সে বিরক্ত। সবাই তার মতো চলতে চায়। আগের কালে পেরেছে, কিন্তু এখনকার ছেলেমেয়েরা স্বাধীনভাবেই জীবনযাপন করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। রাবেয়া চলে গেলে শিমুল এগিয়ে যায় পেশকারার কাছে, গিয়ে বলে, রাতে কিসের ক্ষুধা লাগে বুঝো না? ক্ষুধার কাজ করি তাই ক্ষুধা লাগে।
কেন, দাদার সাথে তুমি কিছু করো না নাকি? আমার সাথে করার ইচ্ছা থাকলে বলো, আমি তোমার রাতে খাওয়ার ব্যবস্থা কইরা দেই। পেশকারার চোখে আগুন। শিমুলকে দেখে সুইটি দৌড়ে চলে যায়। শিমুল পেশকারার গালে হাত বুলিয়ে বলল, খাবে বিস্কুট? খেলে রুমে আসো, ক্ষুদা লাগাই দেয়, তারপর বিস্কুটগুলো খাইও। পেশকারা অগ্নিচোখে পুষ্পকে দেখে চলে যায়। পুষ্প মুচকি হাসে ডিবিগুলো হাতে নিয়ে রুমে যায়। শিমুলটা এত লাগাম ছাড়া কথা বলে যে বুবু তেমনই নাতি। পলাশ আর নিধির জীবনটা খুবই সুন্দর করে যাচ্ছে। দুজনে মিষ্টি খুনসুটি একসাথে রান্না করে, সব মিলিয়ে সুখী পরিবার। দুজনে একসাথে রান্না করে, খাবার খায়, একসাথে কলেজে যায়। নিধি পলাশের খুব ছোট ছোট ব্যাপারগুলো খেয়ালে রাখে, তেমনই পলাশও। মাঝে মাঝে নিধি রাতে ফুপিয়ে ওঠে। পলাশ ব্যস্ত হয়ে জানতে চায় কি হয়েছে। আব্বা আম্মার কথা মনে পড়ছে? পলাশ ভরসার হাত বাড়িয়ে দেয়, শক্ত করে বুকে জড়িয়ে নিয়ে বোঝায়, আমি আছি, আল্লাহ চাইলে থাকবো, ভয় পেও না। মুখে বলে, কেঁদো না। পলাশের সান্ত্বনা শুনে নিধি চুপ করে, ফিসফিস করে বলে, তুমি আমাকে ছেড়ে যেও না পলাশ। ছাড়বো না, তুমি ঘুমাও, ভালোবাসি আমিও। পরিবার ছেড়ে এই কপতিরা নিজেদের ছোট্ট সংসার সাজিয়ে নিয়েছে, সেখানে সুখের ছড়াছড়ি। আজকাল নিধির মনে হয় মরে গেলেও শান্তি। শুক্রবার চেয়ারম্যান বাড়িতে গরুর মাংস রান্না হয়েছে। রাবেয়া নিজ হাতে রান্না করেছে, 12টার আগে রান্না শেষ করেছে। শাশুড়ির অগোচরে এক বক্স মাংস তরকারি আলাদা করে ফ্রিজে রেখে দেয়। উনার মনে হয় শিমুলকে দিয়ে পলাশের বাসায় পাঠাবেন। 3 মাস হতে চললো পলাশের খাওয়া দেখা হয় না। যদিও নিধি পলাশের খুব যত্ন নেয়, কিন্তু মা তো সে মনটা পুড়েছে। এর মধ্যে ডাক্তারের নাম করে এক বিকালে পুষ্পকে বগলদাবা করে পলাশের বাসায় গিয়েছিলেন। নিধি যে কি খুশি হয়েছিল তা একমাত্র আল্লাহ জানে। পাগল মেয়ে পারে না রাবেয়াকে কোলে তুলে নিতে, কেমন বাচ্চাদের মতো চুমু খেলো মিষ্টি করে। পুষ্প যে তার ছাত্রী, সে কথা ভুলেই দুই যা হাসি খুশিতে সময় কাটিয়েছিল। রাবেয়া দুই বউকে মিল দেখে খুব খুশি হয়। রাবেয়ার মনে হয় শাশুড়ি যদি ভালো হতো তাহলে বউ ভালো হতে বাধ্য, কারণ মেয়েটা তো বাবার ঘরেরই মেয়েই ছিল। উনার মতোই উড়ার জন্য পাখি ছিল। এই পরিবারের চাপে তো সে আগে পায়নি, কিন্তু শাশুড়ি তো মেয়ে থেকে বউ হয়েছে, শাশুড়ির সাথে সংসারের সাথে আপন মতো নিজেকেও গুছিয়ে নিয়েছে। তাহলে কে বেশি অভিজ্ঞ? অবশ্যই শাশুড়ি বউকে আপন করে নিলে তো মেয়েটাও নতুন পরিবেশে খাপ খাইয়ে নিতে পারবে সহজে। আদর দিয়ে বোঝালে, শিখালে, দেখিয়ে দিলে মেয়েটাও সব পারবে। একসময় নিজের মেয়ের চেয়েও আপন হবে পরের ঘরের মেয়েটাই, পরিণত হবে পরিবারের একটি অন্যান্য সদস্যতে। বইয়ের তুচ্ছতাচ্ছিল্য করলে তার শাশুড়ি যেমন তার কষ্ট দিয়েছে, সেই প্রতিশোধ নিতে চায়, পরের বইয়ের তুলনা দেয়। তাহলে কিভাবে মেয়েরা শাশুড়িকে নিজের মা মনে করবে? কিভাবে শাশুড়িকে নিজের মায়ের মতো মানবে? মুখে না বলুক, মনে যে কষ্টের পাহাড় জমে তা সারা জীবন থেকে যায়, হয়তো কখনো প্রকাশ করা যায় না, কিন্তু এই কষ্টটা সারা জীবন খোঁচায়, জ্বালা দেয়। যেমনটা পেশকারার প্রতি রাবেয়া পেশকারাকে আম্মা বলে, কিন্তু কষ্ট কি কমেছে? কমেনি, হয়তো সারা জীবন কমবেও না, কমার সম্ভাবনাও নেই। রাবেয়া তার বউদের সাথে এমনভাবে করবে না, তার মেয়ে নেই, এই দুইটাই তার মেয়ে। এসব ভাবতে ভাবতে রাবেয়ার চোখে পানি চলে আসা। আহা, যৌবনের সবটা সময় শাশুড়িকে ভয় পেয়ে কাটিয়ে দিতে হয়েছে, নিজের ইচ্ছে মতো কিছুই করা হয়নি। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার। দুপুরে খাবার টেবিলে সবাই খেতে বসেছে। রাবেয়া নামাজ পড়েছে বিধায় আসতে একটু সময় লাগে। পুষ্প আর ফুলি সব টেবিলে নিয়ে আসে। শিমুল পাশের চেয়ারে, পুষ্প মুচকি হাসে। আজকে পাশে বসতে বলবে এটা নিশ্চিত। সবাই খাওয়া শুরু করলেও শিমুল চেয়ারে বসতে বলে। পুষ্প বসে। শিমুল প্লেটে গরুর মাংস তুলে দেয়। এই কয়েক মাসে সংসারে পুষ্প বুঝে গেছে শিমুলের গরুর মাংস অনেক পছন্দ। সেদিন গরুর মাংস রান্না হয়, শিমুল 1 প্লেট ভাত বেশি খায়। শিমুল খেতে খেতে পুষ্পকে ভাত নিতে ইশারা করে। পুষ্প ভাত নেয়, এখন কি নেবে বুঝে উঠতে পারে না। তার প্লেটের দিকে পেশকারা ক্ষীণ চোখে তাকিয়ে থাকে। এমনভাবে কেউ তাকিয়ে থাকলে গলা দিয়ে ভাত নামে না। সে আর চোখে তার শাশুড়িকে খুঁজে রাবেয়া মাত্র এসে চেয়ার টেনে বসেছে। সবসময় রাবেয়া পুষ্পকে সব দিক দিয়ে আগিয়ে দেয়।
পেশকারার ভয়ে যে পুষ্প ঠিকঠাক খাবার প্লেটে নেয় না এটা রাবেয়া জানতো, তাই তো নিজ উদ্দেশ্যে বউকে এটা সেটা তুলে দেয়। আজকে পুষ্প কি করবে বুঝতে পারে না। লবণ দিয়ে ভাত মাখিয়ে জগ থেকে গ্লাসে পানি ঢেলে তারপর ঢকঢক করে পানি খায়। সুইটি প্লেটে এক গাদা মাংস নিয়ে বলল, খাবোন। শিমুল পুষ্পের প্লেটের দিকে তাকিয়ে বলল, কি হলো, মাংস নাও। পুষ্প কিছু বলার আগে পেশকারা বাসি তরকারির বাটি এগিয়ে বলল, বাসি তরকারি আগে খাইয়া শেষ করুন, কতখানি তরকারি ফলাইব নাকি। শিমুল গম্ভীর গলায় বলল, বাসি তরকারি রাতে খাবে, এখন মাংস নাও। পুষ্প কি বলবে বুঝতে পারে না। সে কিছু বুঝে ওঠার আগে পেশকারা নিজের হাতের বাটির তরকারির অর্ধেক পুষ্পের প্লেটে দিয়ে বলল, জামাইয়ের বাড়িতে সে নতুন নতুন তরকারি খাওয়ার অভ্যাস পাল্টাও, আগে পুরাতনগুলো শেষ করতে হবে, এটাই নিয়ম। না চাইতেও পুষ্পর চোখে পানি চলে আসে। এমন না হয় সে বাসি তরকারি খায় না, কিন্তু আজকে সবার সামনে এমন ব্যবহার পুষ্পের ঠোঁটে মৃদু কেঁপে ওঠে, চোখে পানি টলমল করে। এই ভগ্নদশা শিমুলের সামনে আনতে চায় না সে, তাই নিজেকে লুকাতে বাসি টমেটো তরকারি দিয়ে এক লোকমা ভাত মুখে দেয়। শিমুল পুষ্পের মতিগতি সবটাই লক্ষ্য করে, তার খাওয়া থেমে যায়, বারবার বউয়ের নতমুখের দিকে তাকাচ্ছে। পেশকারা থেমে নেই, নিজ গলায় কড়কড়িয়ে বলে, আমাদের কালে আমাদের শাশুড়ি যা দিত তাই মুখ ভর্তি করে খেতাম, এখনকার বউদের মতো লজ্জাহীন ছিলাম না। এখানকার বউয়েরা তো শাশুড়ি মানেই না, শাশুড়ি মানে না, কিচ্ছু মানে না, বেলাজ যুগহীন আসছে একটা। থেমে পুষ্পকে বলল, খাও না কেন, গরুর মাংস দেখা বাসি তরকারি পেটে ঢুকে না? বাপের বাড়িতে কি এমন এর চেয়েও ভালো খাবার খেতে দিত নাকি? কোন বাড়ি থেকে এসেছো জানাতে আছে, যত সব ঢং। পুষ্পর চোখ দিয়ে ভাতের প্লেটে টুপটুপ করে পানি পড়ে। মাথা নিচু করে পুষ্প বুঝতে পারে সবাই তার দিকে তাকিয়ে। সবার সামনে এগুলো বলাতে লজ্জা পায় তার, ইচ্ছে করে মরে যেতে। খেতে বসে এত অপমান। রাবেয়া ছেলের চোখের দিকে ক্রোধ নিয়ে তাকায়, ঠিক বুঝে গেল, ব্যস্ত গলায় বলল, আম্মা থামেন না, যার যেটা ইচ্ছা খাক। পেশকারা খেকিয়ে বলল, কেন, বাসি তরকারি কি খারাপ নাকি? তোমরা যেমন ননির পুতুলের মতো তোলামশা করো, মনে হয় খুকি, এত খুকি তো হইলে জামাই। পেশকারার কথা শেষ করার আগে শিমুল তার কাচের প্লেট সশব্দে ফ্লোরে ছুঁড়ে মারে। ঝনঝন করে প্লেট টুকরো টুকরো হয়ে ভাত পড়ে যায় মাংস সহ, এদিক সেদিক ছিটিয়ে পড়ে মাংসের টুকরোগুলো। সে চেয়ার ঠেলে উঠে দাঁড়ায়। শিমুলের এমন কাজে সবাই হন্তদন্ত হয়। পুষ্পর মুখে একটু হাত চেপে ধরে। শিমুল ফোঁস ফোঁস করে পুষ্পর দিকে হাত উঁচিয়ে বলল, এটা কি কুত্তা ধরে এনেছি? হ্যাঁ, হাতে বিস্কুট নিয়ে যেভাবে ইচ্ছা সেভাবেই নাচাবে। তোমরা ওর সাথে কি করো আমি দেখি না, পাগল পেয়েছ? রাবেয়া ছেলেকে মানাতে চাইলেন, পুষ্প শোনে না, শিমুল শোনে না। পেশকারাও থামে না। পুষ্পনাকে দেখে ভাবে, একটা মহিলা কতটা নির্লজ্জ আর বেহায়া হলে সবসময় এমন করতে পারে। তুই এভাবে কথা বলছিস কেন? মহিলাদের কথায় কম কাম দে, বোরে শাসনে রাখ। শিমুল দাঁত কিরমির করে বলল, তুমি আমাকে এসব শেখাবে? আমি নিজেই শিখবো কিভাবে মানুষ মূল্যবোধ দেয়, বেয়াদব মহিলা। পেশকারা চোখ বড় বড় করে তাকিয়ে পুষ্পের প্লেটে মাংসের বাটি ঢেলে দেয়। উনার কাছে পুষ্প হতভম্ব হয়ে যায়, গালে স্পষ্ট পানি রেখা। খা, ইচ্ছে মতো খা, তো জামাই তো পাগল হয়ে গেল, সবগুলা মাংস খেয়ে উঠবি, খা। পুষ্প অবাক হয়ে শিমুলের দিকে তাকায়। শিমুলের চোখ তখন অগ্নিবর্ণ ধারণ করেছে। সে রাবেয়ার দিকে ফিরে বলল, মা, এই মহিলারে থামতে বলো। রাবেয়া নিজেও হতভম্ব। আম্মা, এগুলো কি করছেন, মাথা ঠিক আছে? শিমুল পা দিয়ে চেয়ারে লাথি মেরে চেয়ার উল্টে ফেলে দেয়, হনহনিয়ে রুমে চলে যায়। শিমুল না খেয়ে চলে যাওয়াতে পুষ্পের আরও কষ্ট হয়। প্লেটের মাংসের দিকে ঝাপসা চোখে তাকায়। এই মাংস নিয়ে এত কাহিনী, হঠাৎ করে পুষ্পের তার আম্মার কথা মনে পড়ে যায়। মাংসের দিকে তাকিয়ে নিঃশব্দে কাঁদে। লজ্জায় মাথাটা নিচু করে রেখেছে, বুকে ব্যথা করছে তার। তার সাথে আর কেউ এমন ব্যবহার করেনি। পুষ্প উঠে দাঁড়ায়, পেশকারার দিকে এগিয়ে তাকাতে বলল, না খেয়ে উঠলি যে? জন্মের মাংস খাইয়া উঠবি। শওকত হলাদারের মনে হলো এটা একটু বেশি হয়ে যাচ্ছে। পেশকারার দিকে তাকিয়ে বলল, আম্মা চুপ করেন না, কি শুরু করলেন? পুষ্পের মাথা নিচু করে রুমে চলে যায়। ইস, এর থেকে মরণ ভালো ছিল। শিমুল পুষ্পের দিকে তাকায়। পুষ্প হাত ধরে বলল, তোকে আমি সুখী করতে পারছি না পুষ্প, আমি সরি রে। পুষ্প শিমুলে শক্ত করে জড়িয়ে ধরে, বুকে মাথা রেখে বলল, তোমাকে পেয়ে আমি খুবই খুশি। তুমি এসব কথায় কান দিও না, পরিবারে এমন টুকটাক হয়ই। শিমুল কাতর চোখে তাকিয়ে থাকে পুষ্পের দিকে। পুষ্পর ঝামেলা পছন্দ করে না, এটা শিমুল জানতো। তাই তো শিমুলকে
ঝামেলা থেকে বাঁচাতে চায়, চুপচাপ সব সয়ে নিতে চায়। দীর্ঘ সময় ফেলে পুষ্প মাথায় চুমু দেয়। পুষ্প নিঃশব্দে কাঁদে। তার আম্মাকে মনে পড়ছে। বিয়ের আগে তার আম্মা রান্না হলে খাবার খেতে ঘ্যান ঘ্যান করতো, আর এখন সেই পুষ্পের কি এক দুর্দশা। ভাবতেই যেন তার চোখ ফেটে জল বেরিয়ে আসতে চাচ্ছে, কান্নায় তার বুক ধেয়ে আসছে। পুষ্প মিজান শেখের আদরের মেয়ে, প্রেম করে বিয়ে করেছে বিধায় মেয়ের প্রতি একটা চাপা রাগ আছে, কিন্তু রাগ কতক্ষণ থাকবে। শিমুল যখন বাবা মা বলে ডাকে তখন মনে অজানা খুশি রেশ দোলা দেয়। শিমুল যতটা উদ্গ্রীব ভেবেছিল ততটা না। পুষ্পকে দেখে বোঝা যায় শিমুলের সাথে পুষ্পের কতটা সুখী। পুষ্প সারাদিনই শিমুলের খেয়াল রাখে। মিজান আর রোকসানা ঠিক করে পুষ্পকে দেখতে যাবে। বুধবার সকালে রাবেয়া বাথরুমে আছাড় খেয়ে পড়ে কোমরে ব্যথা পায়। মিজান শেখ আর রোকসানা এই উসিলায় চেয়ারম্যান বাড়িতে আসে। রাবেয়া বিছানা থেকে উঠতে পারে না। শওকত হাওলাদার শিমুলকে জরুরি কাজে থানায় পাঠায়। পুষ্পকে নিজের খুব অসহায় লাগে। তার আম্মা আসবে, কি রান্না করবে বুঝতে পারছে না। ফুলি পুষ্পের ছটফটানি দেখে বলল, ভাবি আপনি খালি চিন্তা করতেছেন কেন? ফ্রিজে খাসির আর গরুর মাংস আছে, একটা নামাইয়া রানলেই তো হয়। পুষ্প আমতা করে বলল, কেউ যদি কিছু বলে? ফুলি হাত নেড়ে বলল, কি তা কইব আবার? মেহমান আইব, ভালা কিছু রান্ধন লাগবো না? আপনি খালি ভয় পান। আমি হইলে দেখতেন তুইলা কচু সুইরা দিতাম একবারে। পুষ্প হাসে। সেই দিনের পর থেকে পুষ্প সুইটি আর পেশকারাকে গম্ভীর গলায় প্রতিবাদ করে। বেশি লাই দিয়েছে বলেই তো মাথায় উঠে কাঁঠাল ভেঙে খাওয়ার সুযোগ পাচ্ছে। তবে প্রতিবাদ না করলে, এটাকে নরম কথা না বললে চলে। পুষ্প এখন তর্ক করে অভ্যস্ত নেই, কিন্তু এদের ব্যবহারে দেখলে মনে হয় ঝগড়া না করে এই বাড়িতে টিকে থাকা সম্ভব না। পুষ্প এভাবে থ মেরে দাঁড়িয়ে থাকতে দেখে ফুলি হাত ধরে বলল, ভাবি 10টা বাজে যাইতেছে, এখন রান্দা বসামো? কি রানমো এটা কন? পুষ্প মাথা নেড়ে বলল, আমাকে জিজ্ঞেস করে আসি কি রানবে। শওকত হাওলাদার ড্রয়িং রুম থেকে পুষ্পের কথা শুনে বলল, সেদিন না ব্রয়লার মুরগি আনলাম, মুরগি মাছ আর সাদা ভাত রান্না করো। তোমার শাশুড়ি ঘুমাচ্ছে, এখন ডাক দেওয়ার কোনো দরকার নেই। পুষ্প শ্বশুরের ওপর আর কথা বলার সাহস পায় না। গরুর আর খাসির মাংস উপেক্ষা করে ব্রয়লার মুরগি রান্না করে। পুষ্পর চোখ ছলছল হয়ে ওঠে। আব্বা ব্রয়লার মুরগি পছন্দ করে না। পুষ্পর ইচ্ছা করছিল গরুর মাংস রাঁধতে, কিন্তু পুষ্প অসহায়। তার বুক টনটন করে উঠল। মেয়ে হলে কি বাবা মা আসবে এইটুকুর মতো রান্নাবান্না করতে পারে না? হ্যাঁ, এটা ঠিক, তার বাবা মা বাড়িতে ভালো মন্দ পছন্দের খায়, তাই আব্বা তো হোটেলে আছেই, কিন্তু তার বাড়িতে আসবে একটু ভালো কিছু রান্না করতে না পারলে কিভাবে চলে? চেয়ারম্যান বাড়ির মন মতো যদি শিমুলকে বিয়ে করতো, তাহলে কি মেয়ের বাবা বাড়িতে আসলে এমনভাবে আপ্যায়ন করতো নাকি এই লোকগুলো? ভাবে পুষ্প। পুষ্প তো প্রেম করে বিয়ে করেছে, তাই তার সব কিছুই অবহেলার। নিঃশব্দে পুষ্পকে চোখের পানি পড়ে। তার চোখগুলো আজকাল বেহায়া হয়ে গেছে। বিয়ের পর থেকেই চোখ থেকে পানি গড়ায় বেশি। চুপচাপ পুষ্প রান্না শেষ করে। ফুলি গজগজ করে বলল, খালা ছাড়া এই বাড়ির সবটি খানে খারাপ। 12টা নাগাদ মিজান শেখ আর রোকসানা চেয়ারম্যান বাড়িতে আসে। 3 পদের মিষ্টি, 4 রকমের ফল, বিস্কুট, চানাচুর নিয়ে আসে তারা। পেশকারা এগোতে গিয়ে এমনভাবে তাকালো মনে হলো গরুর পায়খানায় নিয়ে এসেছে তারা। রোকসানা মেয়েকে দেখে খুশি খুবই। বাড়ির চারদিকে আভিজাতে ছোঁয়া ফুটে আছে। প্রথমে রাবেয়ার সাথে গিয়ে রুমে বসে দেখা করলেন। ওনারা ড্রয়িং রুমে বসে। পুষ্প আশা করেছিল শিমুল দুপুরে আসবে, কিন্তু ফোন করে জানতে পারলো শিমুল আসতে পারবে না, দেরি হবে। তখন তার ভগ্ন মন আরো মুচড়ে গেল। শিমুল কাছে থাকলে তার সাহস লাগে, কোনো কিছুতেই ভয় লাগে না। দুপুরে খাওয়ার সময় হলেও সবাই একসাথে খেতে বসে। মুরগির মাংস দেখে রাবেয়া আবার অবাক হয়ে পুষ্পর দিকে তাকায়। পুষ্প তার শাশুড়ির মুখের কথা চোখের দৃষ্টিতে বুঝে নেয়। ছলছল চোখে সবাইকে ভাত বেড়ে দেয়। মিজান আর রোকসানা কোনো কথা না বলে চুপচাপ ভাত খায়। পুষ্প তার আব্বা আম্মার খাওয়া দেখে চোখের পানি আটকাতে পারে না। তরকারি আনার বাহানায় রান্নাঘরে গিয়ে চোখ মুছে। খাওয়া দাওয়ার পরে সবাই ড্রয়িং রুমে বসে অনেকক্ষণ কথা বলে। পাশের বাড়ির এক মেয়ে নাকি পালিয়ে গেছে। এ প্রসঙ্গে আসায় পেশকারা মুখে অন্ধকার হয়ে বলল, আজকালকার মেয়েরা এত অসভ্য, বাপ মায়ের বার চায় না, নিজে নিজেই নাগর জুটায় নেয়। পুষ্প যেহেতু প্রেম করে বিয়েটা করেছে, তাই স্বাভাবিকভাবেই কথাটা পুষ্পের গায়ে লাগে। অন্য সময় হলে এতটা খারাপ লাগতো না। তার বাবা মায়ের সামনে বলাতে বেশি খারাপ লাগছে। আর চোখে তার মার দিকে তাকায়। অতিথির সামনে এমন কথা বলায় রাবেয়া বিব্রত হয়। কথা ঘুরিয়ে নিয়ে বলল, আম্মা
এখনকার যুগ পাল্টাই গেছে, যুগ এখন এই, তাহলেই চলে। পেশকারা যেন আজ প্রতিজ্ঞা করেছে পুষ্পের বাবা মাকে অপমান করবেই। তাই তো কাট গলায় বলল, আরে বউ, যুগের কথা বাদ দাও, আসল কথা হইতেছে বাপ মা এগুলোরে পলার পেছনে লাগাইয়া দেয়, বলে কি মেয়ে সামলাতে পারে না, কথা শোনে না। আমি বলি এমন বাপ মায়ের জুতায় গু লাগাইয়া থাপ্পড় মারানো দরকার। পুষ্প থমথম খেয়ে বাবা মায়ের দিকে তাকায়, দুজনের মুখই গম্ভীর হয়ে গেছে। পেশকারের কথায় যে কষ্ট পেয়েছে এটা স্পষ্ট। শৌকত হাওলাদার যেন তার মায়ের সঙ্গ দিল। ছোট ছোট মেয়েরা যে এসব কিছু বুঝে আল্লাহই জানে। রাবেয়া বিয়ান বেআইনের দিকে তাকায়, তাদের মনের অবস্থা কিছুটা টের পায়। এই প্রসঙ্গ বদলাতে বলল, আচ্ছা সব বাদ দেন তো, মিজান ভাই বলেন হোটেলের কি অবস্থা? মিজানের মনে তখন পাহাড় সম কষ্ট ভিড় করে জমেছে। নিজের অস্বাভাবিক রেখেই বলল, চলছে আপা ভালোই। কথায় কথায় আরেক প্রসঙ্গ আসে, মেম্বারের বোনের বিয়ে হয়েছে। মেম্বার নাকি শিমুলের সাথে বিয়ে দিতে চেয়েছিল, কোনো চাওয়া পাওয়া ছিল না, কিন্তু ওনার মেয়ে কত কিছু দিয়েছে। মজিব হাওলাদার ঠেস দিয়ে বলল, আজকাল চেয়ে নিলে তো চাওয়া জিনিস পায় না, আর কোন দাবি না থাকলে তো আরও বেশিই দেয়। মিজান শেখ সব শুনে কিছু না বললেও কেমন যেন দেখায়, তাই কথায় কথায় তাল মিলালেন, হ্যাঁ তা ঠিক। পেশকারা মাথা নেড়ে বলল, আজকালকার মেয়েরা বাপের তো ফাঁদ পাতে থাকে, কোনো মতে মেয়ে বিদায় দিতে পারলেই হলো। সব অনিশ্চিত মাগনা মেয়ে দিতে পারলে সবাই বাঁচে। তখনই শিমুল আসে। শিমুলকে দেখে কথার ভাটা পড়ে যায়। শিমুলের মুখ থমথম গভীর, খেয়ে জানতে পারলো না তাদের কথা প্রথম থেকেই শিমুলের কানে গেছে। সব কথা শুনেও তো মুখ গম্ভীর। আলতো হেসে শ্বশুর শাশুড়ির সাথে ভালো মন্দ জিজ্ঞাসা করে। শিমুল আসার পরে মিজান শেখ আর রোকসানা উঠে দাঁড়ায়। রোকসানা পুষ্পকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। মায়ের কান্না দেখে পুষ্প নিজেও কেঁদে ওঠে। তার মায়ের কান্নার কারণ পুষ্পের অজানা নয়। ওনারা চলে গেলে শিমুল খেতে বসে। পুষ্প আজকে চুপ থাকে না। মা বাবার অপমানে বুক দগদগ করে জ্বলছে। শিমুল রুমে গেলে পুষ্প তাকে সব বলে। কখনো নালিশ না করা পুষ্প আজকে বাবা মায়ের অপমান মানতে পারে না। শিমুলকে বলতে বলতে কেঁদে দেয়। পরিবারের মানুষের এমন ব্যবহার শিমুল স্তব্ধ। বিয়ের পরের দিন থেকেই ওনারা যা করছে অন্য ছেলে হলে এতদিন কিয়ামত করে ফেলতো, কিন্তু শিমুল চুপ আছে, কারণ তার মা। সে কিছু করলে তার বা বললেই সব দোষ চাপে তার মায়ের ওপর, কিন্তু সবাই সহ্যের সীমা অতিক্রম করে ফেলেছে। ওনারা হয়তো ভুলে গিয়েছে লেবু বেশি চিপলে তা তিতো হয়ে যায়। ঘটনা এখানে থামালেও পারত, কিন্তু থামানো হয়নি। সন্ধ্যায় পুষ্পের গায়ের সাথে লেগেই সুইটির হাত থেকে মোবাইল ফোন পড়ে ভেঙে গেছে। সুইটি রেগে এক থাপ্পড় পুষ্পের নরম গালে 5 আঙ্গুলে দাগ বসিয়ে দিয়েছে। ঘটনা তো তাড়াতাড়ি ঘটেছে যে পুষ্প কিছু বুঝে উঠতেই পারেনি। যখন বুঝলো তখন সে সুইটির গালে থাপ্পড় দিয়ে দেয়। সুইটি গলা ছেড়ে চিৎকার করে কাঁদে। মজিব হাওলাদার, পেশকারের রাবেয়া সবাই ছুটে আসে। শিমুল এগিয়ে আসে না। সে তার দরজায় দাঁড়িয়ে ব্যাপারটা দেখে। সুইটি ইনিয়ে বিনিয়ে পুষ্পকে দোষী বানায়। সে নিজেও যে থাপ্পড় দিয়েছে এটা ভুলেও বলে না। বাবা মায়ের অপমান করার কারণে এমনিতেই পুষ্পের মন খারাপ। এখন সুইটির মিথ্যা অপবাদে শোল যেন রিড়ি করে উঠছে। ক্ষিপ্ত গলায় বলল, আপনি মিথ্যা বললেন কেন? আপনি আগে আমাকে থাপ্পড় দেননি? পেশকারা তেরে এসে বলল, ও থাপ্পড় দিছে কি? তোমারেও থাপ্পড় দিতে হইব নাকি? কেন দিব না? আমি তো কোনো অন্যায় করিনি, উনি আমাকে মারলেন কেন? আমার নাতনি নানির বাড়িতে যা ইচ্ছা করবে, তুই ফকিনি, মাথা ব্যথা সব মেনে নিবি। বেশি কথা বললে আমিও থাপ্পড় দিব। পুষ্প মাথা নেড়ে বলল, আসেন থাপ্পড় দেন, আমারও হাত আছে, আমিও দিব। বিয়ের পর থেকে কম চালাচ্ছেন না শয়তান মহিলা। পেশকারা স্বামীর মুখের দিকে তাকালো। মজিব হাওলাদার তেরে এসে বলল, ছোট লোকের বাচ্চা, মুখে মুখে তর্ক করিস কেন? বাবা নিয়ে কথা বলতেই পুষ্পের চোখ বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। কান্না ভেজা গলায় বলল, কথায় কথায় বাবা মাকে টানেন কেন? দোষ করলে আমি করেছি। আমার আব্বা মাকে নিয়ে কেন কথা বলেন? যা বলার আমাকে বলেন। মজিব হাওলাদার পুষ্পের সামনে গিয়ে দাঁড়ায়। তুই আমারে শিখাবি? পুষ্প চুপ করে থাকে। রাবেয়া পুষ্পকে সামলাতে চায়, কিন্তু পরিস্থিতি অন্য ধাঁচে নেয়। শিমুল শান্ত চোখে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আর দেখছে, যেন ঝড় আসার পূর্ব মুহূর্ত। মজিব হাওলাদার বলল, সুইটির পা ধরে ক্ষমা চা। পুষ্প মাথা নেড়ে বলল, আমি কোনো অন্যায় করিনি, জীবনেও ক্ষমা চাইব না। মজিব হাওলাদার তার বলিষ্ঠ থাবা দিয়ে পুষ্পের চুল টেনে নেয়। পুষ্প ব্যথায় কুকিয়ে ওঠে। শিমুল এসে ছাড়ায়। তার হাত পা কাঁপছে। শক্ত করে মজিব হাওলাদারের হাত থেকে উচ্চস্বরে বলল, তোমার হাতটা ভেঙে দেই? আমার বইয়ের গায়ে হাত তোলার সাহস কই পাও?
পেশকারও বলল, তোর বউ কি করেছে সেটা আগে শোন। শিমুল চোখ রাঙায়, রাগে গাল লাল হয়ে আছে। আমি সব দেখেছি। তারপর মুজিব হাওলাদারের দিকে তাকিয়ে বলল, আমার বউ ক্ষমা চাইবে না, কি করবে? মুজিব হাওলাদার কটকট করে বলেন, ক্ষমা চাইতেই হবে। সুইটিকে দেখিয়ে শিমুল বলল, এর মতো খারাপ মেয়ের কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই আসে না। রাবেয়া আর পেশকারা দুজনেই দুদিকে টেনে নিলেন। শিমুল বলল, আজকে আমার শ্বশুর শাশুড়িকে এগুলো বলার মানে কি? পেশকারা হাহাকার করে বলল, আহা, কাল নাগিনী জামাইয়ের কানে লাগাই দিছে রে। শিমুল চিবিয়ে চিবিয়ে বলল, আমি নিজের কানে শুনেছি। আচ্ছা, প্রেম করলে কি মেয়েটা একা প্রেম করেছে, ছেলেটা করে নাই? ছেলেটার সম্মতি ছাড়া কি প্রেম হয়? তাহলে মেয়ের বাবা মা কেন একা কথা শুনবে? ছেলের বাবা মাও তো কথা শোনার যোগ্য। মেয়ের বাবা মা মানে যদি জুতায় গু ভরিয়ে থাপড়ানো হয়, তাহলে ছেলের মাকেও জুতায় গু ভরিয়ে থাপড়াতে হবে, তাই না আব্বা? শওকত হাওলাদার বলল, আমাদের মতো পরিবারের মেয়ে দিতে পেরেছে, এটাই তো অনেক। তাই তো আপনারা এভাবে অপমান করেন। ঘরে গরুর মাংস থাকার পরেও রান্না হয়নি। আমি প্রেম করে বিয়ে করেছি বলে। শওকত হাওলাদার বলল, ছোট লোকদের এরকম ভালো খাবার গলা দিয়ে নামবে না। পুষ্প বলল, বারবার আমার আব্বাকে ছোট লোক কেন বলেন? শিমুল পুষ্পকে থামিয়ে বলল, এমনিতেই তো মাঝে মাঝে গরুর খাসির মাংস রান্না হয়, আজকে কেন হলো না? সোজা উত্তর দেন। শওকত হাওলাদার চোখ পাকিয়ে বলল, নিজের টাকায় শ্বশুরকে ভালো মন্দ খাওয়াও, আমার টাকায় কেন বউ নিয়ে খাস? এখন তো শ্বশুর বাড়ির লোকেদেরও খাওয়াবো নাকি? টাকার খোটা দিতেই শিমুল স্তব্ধ হয়ে যায়। আমাকে খোটা দিচ্ছেন? হ্যাঁ দিচ্ছি। 1 টাকা ইনকামের মরদ নেই, তার আবার বড় বড় কথা। আমি আপনার রাজনৈতিক সব কাজ করি, তাই আপনি আমাকে টাকা দেন, মাগনা তো টাকা নেই না। শওকত হাওলাদার গলার স্বর আরও বেড়ে যায়। বিয়ে মনে হয় তুই একাই করেছিস, আর কেউ করে না? বিয়ে করে নাটক শুরু করেছিস? বউ পড়াও, শ্বশুর শাশুড়িকে ভালো মন্দ খাওয়াও, এত আদেশ কেন? ঘরের মানুষ যা ইচ্ছা তাই বলিস। এসব বলতে হলে আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আমার বাড়িতে তোর আর তোর বউয়ের মতো অসভ্যর কোনো জায়গা নেই। শিমুল স্তব্ধ হয়ে যায়। বাড়ি ছেড়ে চলে যাওয়ার তাড়া দিচ্ছেন? কি বলছেন ভেবে বলছেন তো? এত ভাবার কিছু নেই। তোর মতো কুলাঙ্গার না থাকলে ভাল ছিঁড়া যাবে আমার। এ কথায় দু কথায় মুজিব হাওলাদারের সাথে শিমুলের তর্ক লেগে গেল। ঝগড়া হয় বিরাট। রাবেয়া ছাড়া সবাই বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে বলে। মুজিব হাওলাদার বলল, বউ পালার মনদ থাকলে তোর বউ নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যা। সাহস কত দেখব? সেই হ্যাডাম আছে নাকি? খালি চিল্লাইতে পারোস। শিমুল অবাক গলায় বলল, আমি বউকে পালতে পারবো না? কুত্তার মতো ঘুরলেও 1 কেজি চালের টাকা বের করতে পারবি না। আজাইরা খাস তো খাবার নাই। গায়ের তেল নিজের টাকায় মাখো কোনো দিন? ঝগড়ার এক পর্যায়ে শিমুল পুষ্পকে নিয়ে রুমে ঢোকে। কিছুক্ষণের মাঝে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে পুষ্পের হাত ধরে বেরিয়ে যায়। রাবেয়া আহাজারি করে ওঠে। শিমুল আর পুষ্পনাকে শক্ত করে জড়িয়ে ধরে। শিমুল কিছু না বলে ঢাকার বাসে উঠে। সে নাকি বউ পালতে পারবে না। এত অপমান, নিজের পরিবারের কাছ থেকে এত অপমান। শিমুল এত কম দামি থাকলো না ওই অমানুষের বাড়িতে, থাকলো না এত অপমান সহ্য করে। রাত 2টা। মাঝে মধ্যে গাড়ির হর্ন, যাত্রীদের আসা যাওয়া। গভীর রাতে পথচারী আনাগোনা জানান দিচ্ছে ঢাকার ব্যস্ত রেশ। কয়েকটা কুকুর ঘেউ ঘেউ করছে। পুষ্প আর শিমুল কাউন্টারে একা বেঞ্চে বসে আছে। পুষ্প ছোট ব্যাগ হাতে আরেক হাতে শিমুলের কোণে শক্ত করে ধরে রেখেছে। পুষ্প এই প্রথম ঢাকায় আসা। রাতের ঢাকা দেখতে খুব সুন্দর, কিন্তু এই লাল নীল বাতি জ্বালানো ঢাকা শহর পুষ্পের কাছে ভালো লাগে না। মাথায় গিজগিজ করছে একগাদা চিন্তা। সে কিছুক্ষণ পর চোখ ঘুরিয়ে বুড়ো কুচকে শিমুলকে দেখে। মাথায় চোখে কাঁথায় ঘুরছে কোথায় যাবে। আর শিমুলের মাথায় একটা কথাই ঘুরছে, সে নাকি বউ পালতে পারবে না। পেলে দেখাবে শিমুল পারে কিনা। ঢাকা এসেছে, কিন্তু এত রাত, একটা মেয়ে নিয়ে বেশিক্ষণ একা কাউন্টারে বসে থাকা যাবে না। কি করা যায় ভাবতেই মোবাইল দিয়ে ভার্সিটির বন্ধুকে ফোন দেয়। ভার্সিটির অনেক বন্ধুই আছে তার মধ্যে আউলভি বিশেষ ঘনিষ্ঠ। কয়েকবার রিং হওয়ার পর ফোন রিসিভ হয়। আলমিচে গিয়েছিল। ফোন রিসিভ হতে উৎফুল্ল গলায় বলে, কিরে মামা, এতদিন পর মনে পড়লো? শিমুল হেসে বলল, হ্যাঁ, কেমন আছিস বল? ভালো, তুই? এই তো ঠিকঠাক। এত রাতে কি মনে করে? মামা, একটা সমস্যায় পড়ে তোরে ফোন করলাম। কি সমস্যা? শিমুল খানিকটা ইতস্ত করে বলল, ঢাকায় এসেছি, সাথে তোর ভাবিও আছে। এত রাত কই যাব?
তোর বাসার কাছে, ভাবলাম রাতটা যদি থাকার ব্যবস্থা করে দিতে পারতি। আলভি চুপ থেকে বলল, আসলে আমাদের বাসা তো আজকে গেস্ট আছে, এতগুলো মানুষ যে ফ্লোরে বিছানা পেরে ঘুমাতে হয়েছে, তোরা আসলে কই জায়গা দিব? ঢাকায় বাসা বাসা বুঝিসই তো। শিমুল আলভির এই কথায় আন্তরিকতার সাথে সুপ্ত কথায় বুঝে নেয়, সম্মানের ঘা লাগায়। তারপরে ভেয়া হয়ে ধরা গলায় বলল, আমার বউয়ের একটু জায়গা দিলেই হবে, আমি আশেপাশে ঘুরে ফিরে রাত করে পার করে দিতে পারবো। আলভি বোধহয় বিরক্ত হয়, মুখে শব্দ করে বলল, আরে মামা বুঝেছ না কেন? আম্মা শুনলে রাগ করব, বাসায় মানুষে ভরা, তার মধ্যে আবার তোরা আসলে কেমনে কি? শিমুল দমে যায়। পুষ্পের মলিন মুখের দিকে তাকিয়ে পুনরায় বলল, দেখোস না ভাই, একটু ব্যবস্থা করতে পারলে। শিমুলের কথা শেষ হওয়ার আগে ফোন কেটে গেল। শিমুল আবার ফোন দেয়, অপর পাশ থেকে নারী গলা ভেসে আসে। সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আলফির এই কাজে শিমুল বেশ অবাক হয়। এই আলফি সব পরীক্ষায় তার খাতা দেখে পাশ করিয়েছে, কতবার ভার্সিটিতে ফিস দিতে সাহায্য করেছে, আর এখন আরও কয়েকজনের কাছে ফোন দেয়। এই হ্যান বাহানা শুনে, বন্ধুদের কথার আড়ালে থাকা ক্ষতবিক্ষত কথাগুলো শুনে শিমুলের গলা শুকিয়ে আসে। মানুষ এত বেইমান হয়, চেহারার রং এত জলদি বলতে চায়। বিপদে না পড়লে এমন মানুষগুলো চিনাই যেত না। শিমুলের টেনশনে ঠোঁট শুকিয়ে আসে, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। পুষ্প পাশে বসে সর্বদা পর্যবেক্ষণ করছে, ধরে রাখা হাতে স্পর্শটা চাপ দেয়। শিমুল তার দিকে তাকায়। পুষ্প ছোট মানুষ, কিন্তু এই ছোট মেয়েটা শিমুলের স্ত্রী, তার শক্তি। শিমুল কিছু না বলেও তার মুখে দেখে পুষ্প পরিস্থিতি আন্দাজ করতে পারছে। এখন রাত 4টার বেশি বাজে, আর কিছুক্ষণ পরে সকালের আলো ফুটবে। সে আশ্বাস দিয়ে বলল, আমরা রাতটা এখানে বসে থাকি, কেউ কি কিছু বলবে? যদি না বলে তাহলে রাতটা এখানেই বসে থাকি, সকালে না হয় একটা ব্যবস্থা করব। শিমুল পুষ্পের কথায় মাথা ঘুরিয়ে কাউন্টারে বসা মুরব্বীকে দেখে লোকটার দিকে তাকায়। ঘন্টা দুয়েক ধরে দুজনে এখানে বসে আছে বিধায় আর চোখে বারবার তাকাচ্ছেন। শিমুল আস্তে গলায় বলল, দেখছি। তার মধ্যে কাউন্টারে বসা লোকটা শিমুলকে ডাকে। সে ধীর পায়ে উঠে সামনে দাঁড়ায়। শিমুলকে দেখে লোকটা চশমা ওপরে নিয়ে আঙ্গুলের ডগায় রাখা চুনে মুখ দিয়ে বলল, তো কতক্ষণ ধরে বসে আছেন? কই যাবেন? কয়টা টিকিট লাগবো? শিমুল মাথা নেড়ে বলল, কোথাও যাব না ভাই, আসলে আমরা গ্রাম থেকে এসেছি, রাতে থাকার জায়গা ম্যানেজ করতে পারিনি, তাই এখানে বসে আছি। লোকটা সুচালো চোখে পুষ্প দিকে তাকায়। কালো বোরকার আড়ালে মুখটা খোলা, পদ্ম পাতার মতোই ঝলঝল করছে মুখটা। লোকটা বলল, ভাই গাইছেন নি? ওনার চোখে দৃষ্টি শিমুলের পছন্দ না। পুষ্পকে আড়াল করে দাঁড়ায়, ওইটা আমার বউ। লোকটা তাকানো শকুনের মতোই পুষ্পকে দেখছিল। 1000 বছরের কোনো নাম না জানা লোভনীয় পুষ্প যেন। শিমুলের থেকে আশানুরূপ জবাব না পেয়ে লোকটা মিহিয়ে যাওয়া গলায় বলল, ও আচ্ছা। এক পুরুষ হয়ে আরেক পুরুষের চোখে লোভনীয় দৃষ্টি আকাঙ্ক্ষা বুঝতে পেরে শিমুল তার মুখের বাকি কথাটুকু টোপ করে গিলে নিল। ব্যস্ত পায়ে পুষ্পের কাছে এসে পুষ্পকে নিয়ে রাস্তায় নেমে আসে। দুপুরের খাওয়ার পরে দুজনের আর কিছু খাওয়া হয়নি। বাসে চিকেন রোল আর চিকেন চাপ কিনেছিল, তাই পুষ্পকে খেতে বললেও বমির ভয়ে কিছু খেতে রাজি হয়নি। শিমুল রাস্তার পাশে এক চায়ের দোকানে এসে 2 কাপ চা নিয়ে বসে। অনেক জোর করে পুষ্পকে একটা রোল খাওয়ায়। জীবনে প্রথম এত লম্বা পথ যায়নি, আবার রাস্তায় রাস্তায় ঘুরছে। পুষ্প অনেক ক্লান্ত লাগছে নিশ্চয়ই। শিমুল খাচ্ছে না, তার টেনশন হচ্ছে। বাড়ি থেকে মাত্র 20,000 টাকা নিয়ে এসেছে। নামে ছাত্রনেতার হলেও শিমুল ধান্দাবাজি করে কখনো টাকা আদায় করেনি। হালকা যা টাকা পয়সা পেত তাতেই তার আব্বার প্রতি মাসের শুরুতেই কিছু টাকা দিত। পড়ালেখা শেষ হবার পর চাকরি করলেও শওকত হাওলাদার না করে দেয়। নিজ উদ্যোগে শিমুলকে রাজনীতির সাথে জড়িয়ে ফেলেন। বলেছিল এই রাজনীতির পথ ধরে তার ভবিষ্যৎ হয়ে যাবে, কিন্তু এখন বুঝতে পারছে এটা কত বড় ভুল ছিল তার। 20,000 টাকা তার কাছে ছিল, আসার সময় এটাই সাথে করে নিয়ে আসছে। চায়ের কাপ হাতে নিয়ে এক পা নাড়িয়ে অন্যমনস্ক হয়ে থাকতে দেখে পুষ্প শিমুলকে হাতে ধরে। শিমুল তাকাতেই পুষ্প তার মিষ্টি হাসির দিকে তাকিয়ে বলল, তুমি এত টেনশন করো না তো, চলো আমরা আবার বাসায় যাই। শিমুল মাথা নেড়ে না করে। এমন ফকিরের বেশি পুষ্পের বোনের বাসায় যাওয়া মানায় না। পুষ্প হাল ছেড়ে দেয়, শিমুলের কাঁধে মাথা রাখে। শিমুল চুপচাপ খায়। 20,000 টাকা দিয়ে কিভাবে কি করবে তার মন ছক করছে মনে মনে। বাসা নিতে হবে, পুরো সংসার সাজাতে হবে। ভাবনার এক পর্যায়ে খেয়াল করে পুষ্প তার কাজ জড়িয়ে ঘুমিয়ে গেছে। প্রিয়তমার মলিন মুখের দিকে তাকিয়ে শিমুলের বুকটা চিনচিন করে ওঠে। তার বুকে
ফুলের রাজ্যেও মানায়, এই রাস্তায় না। শিমুল তার ফুলের রাজ্যেই নিবে। ফজরে আজান দিতে শিমুল নতুন পথে চলার সূচনা। সে ঘুমন্ত পুষ্পকের কপালে হৃদয়ের বিদারক কিছু এঁকে দেয়। এই পথ চলা তাকে জিততেই হবে। এ মুখে রাজ্যের হাসি ফোটাতে হবে। এ শিমুলের প্রতিজ্ঞা। 9টা পর্যন্ত শিমুল আর পুষ্প বাসা খোঁজে। কয়েকটা বাসা পেয়েছে, কিন্তু ভাড়া খুব বেশি। একটাই ভাড়া 8,000, কিন্তু 2 মাসের অ্যাডভান্স দিতে হবে। শেষমেশ কোনো উপায় না পেয়ে গলির পাশে তিন সেট একটা বাসা নিল। টিনের চালা দেওয়া লম্বা বিল্ডিং, তার মাঝে সারি সারি রুম, কিছুটা অপরিচ্ছন্ন স্যাঁতসেঁতে। তাও শিমুল নিল 3,000 টাকা অ্যাডভান্স দিয়ে। রুমে উঠেছে, সারা রুম খালি। পুষ্প চোখ বুলিয়ে চারপাশ দেখে। শিমুলের হাতে ব্যাগটা এক কোনায় রেখে পুষ্পর হাত টেনে ধরে। পুষ্প, এই বাসায় থাকতে পারবি তো? ওই আলিশান বাড়ি থেকে পুষ্পর মনে হলো এই বাড়ির রুমের বাসাটা সুখকর। শিমুলের বুকে মাথা রেখে বলল, পারবো, তুমি ভালোবাসলে আমি সব পারবো। শিমুল বলল, কোনো একটা কাজ পেলেই ভালোবাসা নিয়ে নিব, কিছুদিন একটু কষ্ট করতে হবে। আমার জন্য এইটুকু সয়ে নিয়ে যান। আচ্ছা। পুষ্প আর শিমুল সংসারে খুবই দরকারি যা তা কিনে দিতে বের হলো। শিমুলের হাতে আর 17,000 টাকা আছে। প্রথমে একটা পাতলা তোষক, 2টা বালিশ কিনলো। 2,000 টাকা এদিকে শেষ। হাঁড়ি পাতিল টুকটাক জিনিসপত্র কিনতে আরও 2,000। চালে ডালে খাদ্য সামগ্রী প্রয়োজনীয় যা যা লাগে সব কিনলো 4,000 টাকার। সব নিয়ে বাসে আসতে আসতে দুপুর। দুজনে মিলে দুপুরের খাবার হোটেলে খায়। পুষ্পর বুকটা পুড়ছে। না না, তার বাবা মায়ের জন্য না, বাবা মায়ের জন্য সে কবেই ছেড়ে এসেছে। শাশুড়ির জন্য মন পুড়ছে তার। চেয়ারম্যান বাড়ির এই একটা মানুষের জন্য পুষ্পের অসীম মায়া। উনি যে মায়ের স্নেহ তাকে দিয়েছে, শাশুড়িরা দেয় কিনা এটা পুষ্পের জানা নেই, কিন্তু ভাগ্যের ফেরে সে স্নেহের মায়া পেয়েছে তার শাশুড়ি থেকে। এই বাসায় নিয়ম, এখানে 4 সংসারের এক চুলায় রান্না করতে হয়। ভাড়াটিয়া বেশিরভাগ চাকরি করে। সবাই কাজ করে এসে রান্না বসায়, লাইন ধরে চুলা ভাগ করে দিতে হয়। এতজনের মাঝে পুষ্প অস্থির বোধ করে। শিমুল এটা বুঝতে পেরে নিজে এগিয়ে যায়। পুষ্প আর শিমুল দুজনে মিলে ডাল ভাত আর ডিম ভাজি করে। পুষ্প তার আনাড়ি হাতে শিমুলের সাহায্য নিয়ে রান্না শেষ করে। রাতে খাওয়া দাওয়ার পরে দুজনেই শুয়ে পড়ে। সারাদিনে যা ধকল গেল এই কঠিন দুর্গম পথে, তারা দুজনেই নতুন। বিছানা পাতায় পাতলা তোষক শুয়ে শিমুল পুষ্পকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। শিমুলের সারাদিনের ক্লান্তি নিমেষেই পালায়। এই মেয়েটা তার শান্তি। প্রিয় মানুষের বুকে জড়িয়ে ধরলে জানি আলাদা এক শান্তি অনুভূত হয়। এই শান্তির প্রখরতা কেবল তারাই বোঝে যারা প্রিয় মানুষকে জড়িয়ে ধরে শান্তি নিঃশ্বাস ছাড়তে পারে। এটা বুঝি আল্লাহর প্রদত্ত শান্তি, না হলে এত সুখ এই সামান্য এক জড়িয়ে ধরার মাঝে কেন? পুষ্প বলল, আমাকে বিয়ে করায় তোমার যত সব সমস্যা বিয়ে না করলেও পারতে। অন্ধকারে শিমুল হাসে। ভালোবাসি যে সমস্যা মোকাবেলা তো করতেই হবে, আমি মূল সমস্যার কারণ। এসব বলো না তো। ভালোবাসি, বিয়ে করেছি, এখন তোমাকে নিয়ে জীবন যুদ্ধে নেমে গেছি। আমি চাই বাকি পথ আমার হাত ধরে তুমি শক্ত হও। পুষ্পর মুখে হাসি, এই হাসি সুখীর। শিমুলের বুকে মাথা রেখে বলল, আচ্ছা, দোয়া করো যেন একটা চাকরি খুঁজে পাই। দেখো ভালো কিছু হবে। ভালো কিছু বললেই তো আর হয় না। শিমুল 3 দিন ঘুরেও কোনো ব্যবস্থা করতে পারেনি। সে তো আর সিনেমার জসিম আলমগীর নয় যে হুট করেই চাকা বদলে যাবে ভাগ্যের, কোনো ব্যবস্থা হয়ে যাবে। রাস্তায় হাঁটার সময় ভার্সিটির এক বড় ভাইয়ের সাথে দেখা। লজ্জা শরম ভুলে ওনাকে কাজের জন্য অনুরোধ করলেন। উনি এক বন্ধুর গার্মেন্টসের সিকিউরিটি গার্ড হিসেবে শিমুলকে জয়েন করিয়ে দেয়। সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা। গার্মেন্টস দিনের বেলায় কয়লট মাল আসে যাই হিসাব করে রাখতে হবে। বেতন 7,500। শিমুলের হাত কাঁপে। যুদ্ধটা খুব কঠিন। গার্মেন্টসে কাজ করার মতো ছেলে তো শিমুল না। তুখোর মেধাবী ছেলেটা কিনা গার্মেন্টসে চাকরি করবে। পুষ্প মলিন মুখে ভেসে উঠেছে এখন চিন্তার দূরছাপ। হোক গার্মেন্টস তো কি, পুষ্পকে সুখী করতে হবে। ফুটপাতে রাস্তা ধরে বাসায় ফিরতে ফিরতে শিমুলের বুক ভেঙে হাহাকার আসে। কাল থেকে সে গার্মেন্টসে চাকরি করবে। গার্মেন্টস